স্বাগত জানাচ্ছি আরটিভির সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি পপি আক্তার। দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচন, আর সেই নির্বাচনে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দায়িত্বের নতুন অধ্যায় শুরু হলো ৭১-এর বীর শহীদদের স্মরণ করে। শপথ নেয়ার পর প্রথম আনুষ্ঠানিক কর্মসূচিতে আজ সাভারে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। তার এই প্রথম শ্রদ্ধা নিবেদনকে ঘিরে স্মৃতিসৌধে ছিল গাম্ভীর্য আর আবেগের আবহ। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। ৭১-এর রক্তস্নাত ইতিহাসের সাক্ষী এই প্রান্তর, যেখানে একটি জাতির স্বাধীনতার জন্য জীবন দিয়েছিলেন লাখো মানুষ। দায়িত্ব গ্রহণের পর সেই স্মৃতির মিনারে শ্রদ্ধা জানিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করলেন দেশের নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকাল 10:15টায় জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি। ফুলের সঙ্গে যেন নীরবে ফিরে এলো ৭১-এর সেই অমর আত্মত্যাগের স্মৃতি। এরপর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। নিস্তব্ধ সেই প্রাঙ্গণে তখন বিউগলে বেজে ওঠে করুণ সুর। মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেয় ৩ বাহিনীর চৌকস দল। এরপর পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ৭১-এর বীর শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে বসে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আনুষ্ঠানিক শ্রদ্ধা নিবেদন যেন ইতিহাসের কাছে নতুন অঙ্গীকার। স্মৃতিসৌধের লাল সবুজ প্রাঙ্গণ পেরিয়ে সামনে এখন তার রাষ্ট্রপতি হিসেবে সাংবিধানিক দায়িত্ব পালনের নতুন পথ চলা। সাভার জাতীয় স্মৃতিসৌধ থেকে শামীম চৌধুরী, আরটিভি, ঢাকা। সংসদ নির্বাচনে সরাসরি ভোটে নির্বাচন করতে নারীদের সংখ্যা আরও বাড়াতে হবে। এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর মনস্তাত্ত্বিক ও নীতিমালায় পরিবর্তন আনতে হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। এছাড়া স্থানীয় সরকারের প্রতিনিধিতে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি করা প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন। রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর গভর্নেন্স স্টাডি আয়োজিত রাজনীতিতে তরুণ নারীদের নেতৃত্ব বিষয়ে পাবলিক ডায়ালগ অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় প্রতিটি রাজনৈতিক দলের নীতি নির্ধারণী পর্যায়ে তরুণ নারী নেতৃত্বের অংশগ্রহণ বৃদ্ধি সহ জাতীয় বাজেটকে নারী বান্ধব করার দাবি জানান। ঐক্যবদ্ধ একটা প্রয়াস দরকার, যে আমরা সবাই মিলে এই চেঞ্জটা চাই। আমরা ভিন্ন ভিন্ন দল করতে পারি। জামাতে ইসলামের একটা আইডিওলজি আছে, বিএনপির একটা আইডিওলজি আছে, এনসিপির একটা আইডিওলজি। দ্যাটস ওয়াই উই বিলিভ ইন মাল্টিপার্টি ডেমোক্রেসি, দ্যাটস ওয়াই এতগুলো দল আছে। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা যে সমাজটাকে ভালো করতে চাই, আমরা যদি রাজনীতিকে স্বচ্ছ করতে চাই, পরিচ্ছন্ন করতে চাই, ট্রান্সপারেন্ট করতে চাই, তাহলে কিন্তু আমাদের সকলের এক জায়গায় একমত হতে হবে। সিএনজি স্টেশনে গ্যাসের সরবরাহ বাড়লেও এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। রাজধানীর ফিলিং স্টেশনে গ্যাসের চাপ কিছুটা বাড়লেও দীর্ঘ সারির সংকট পুরোপুরি কাটেনি। চালকরা বলছেন গত কয়েক সপ্তাহের তুলনায় বেশি গ্যাস পাচ্ছেন, তবে তা পর্যাপ্ত না। ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বলছে আগের তুলনায় গ্যাস বেশি দিতে পারছেন, তবে গাড়ির সিরিয়াল আছে। এদিকে মহেশখালীর দুটি ভাসমান এলএনজি টার্মিনালে চালু হয়েছে, তবে টার্মিনাল দুটি মোট সক্ষমতার প্রায় ৭০% এলএনজি সরবরাহ করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এতে গ্যাস সরবরাহ কিছুটা বাড়লেও সংকট এখনই কাটছে না। গ্যাসের লেগে তো গ্যাসই তুলিতে পারি না। 4 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টা বয়ে থাকতে হয়, তার টিপ মারি কোন সময়। এক বেলার আগে গ্যাস নিতে আর এক বেলা টিপ মারি টিপ পাই না, তো জমা কম নেয় না। এভাবে চললে পারে মানুষ বাঁচে না। তো যে কারণ বাজার একটা পাম্প আছে, হগলদানে 43 টাকার গ্যাস ঢুকছে, 15 সালে এই জায়গাতে অনিয়া কত টাকা ডোয়ে না ডোয়ে কি ভ্রমণ বেড়ে যাইতে পারবো নাকি না যাইতে পারবো, অর্ধেক রাস্তার মেয়েদিকে গিয়ে বন্ধ হয়ে থাকবো, এটার কোনো শিওর নাই। রাজধানীর ফরচুন শপিং মলে দিনে দুপুরে এক ব্যবসায়ীর পকেটে জোর করে ইয়াবা ঢুকিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। স্বজনদের অভিযোগ, পুলিশের সামনে এমন ঘটনা ঘটলেও ব্যবস্থা নেয়নি তারা। পরিবারের অভিযোগ, এ ঘটনার সাথে খোদ পুলিশের কেউ জড়িত থাকতে পারে। এদিকে পুলিশ বলছে ঘটনা তদন্তে গঠন করা হয়েছে 7 সদস্যের তদন্ত কমিটি। পুলিশের কারো সম্পৃক্ততা থাকলে নেওয়া হবে ব্যবস্থা। সাকিবুর রহমানের রিপোর্টে বিস্তারিত। শুক্রবার বেলা 12টা রাজধানীর ফরচুন শপিং মলের সামনের সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে কয়েকজন ব্যক্তি ইসমাইল প্রধানিয়া নামের একজনকে টেনে হিচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। বাধা দিচ্ছেন তার 12 বছরের মেয়ে ইন্তিশা।
মেয়ের চিৎকারে ছুটে আসেন আশেপাশের মানুষ। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে আসে পুলিশ। ধরে নিয়ে যাওয়া হয় ইসমাইল প্রধানিয়াকে। ধস্তাধস্তির সময় পাশে নিরাপত্তা কর্মীরা উপস্থিত থাকলেও কোনো ভূমিকা ছিল না তাদের। কাউকে না চেনার কথা জানান তারা। আগে সিভিল বেসে যেটা আসলো হ্যাঁ দর্শক ধরে নিয়ে গাড়ি ঢুকাইছে, হ্যাঁ এর তো চিনি না ভাই। হাত মিলানির সাথে সাথে এদিক থেকে আরো একটা ফুলাবাই নিল, একটু দস্তাদস্তি হইলো, দস্তাদস্তি এই সামনে গেল আর সামনে থেকে পুলিশ আইল। ইন্তিশা জানান ফরচুন অ্যাপার্টমেন্টের বাসায় ফেরার সময় তার বাবার পকেটে জোর করে কিছু একটা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে একজন। বাধা দিলে আরো কয়েকজন এসে ধস্তাধস্তি শুরু করে। এক পর্যায়ে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় তারা। ইসমাইল প্রধানিয়ার স্ত্রীর অভিযোগ, মার্কেটের পুরনো কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে ষড়যন্ত্র করছে একটি মহল, যার সাথে জড়িত শান্ত নামের এক যুবক। যোগসাজশে খোদ পুলিশ ছিল বলেও অভিযোগ পরিবারের। পুলিশ ওদেরকে তো কিছু জিজ্ঞাসা করতো যে কেন তোমরা ওকে ধরছো, ওনাকে কেন কি করছো, এরকম কেন করলো, এটা তো কিছু জিজ্ঞাসা, কিছুই তো করলো না। পুলিশ এসে ওকে ধরে নিয়ে চলে গেল। পুলিশ কিছু বলে না। তারপর থানায় যে দেখি পুলিশ বলতেছে যে ছেলে নাকি হচ্ছে করছে, মানে ছেলেদেরকে নাকি দেখে নেই, মানে পুলিশ মানে বাবাকেই নিয়ে গেছে। এদিকে পুলিশ বলছে ঘটনা তদন্তে নেমেছে আইন শৃঙ্খলা বাহিনী। গঠন করা হয়েছে 7 সদস্যের তদন্ত কমিটিও। ইয়াবা ঢুকিয়ে দেওয়া হয়েছে কিনা, আর যদি এরকম ঘটনা ঘটে থাকে যে তার পকেটে ইয়াবা ঢোকানো হয়েছে, তাহলে যারা ঢুকিয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ইয়াবা পাওয়ার অভিযোগ এবং আগের চাঁদাবাজির একটি মামলায় ইসমাইল প্রধানিয়াকে পাঠানো হয় কারাগারে। তার বিরুদ্ধে রয়েছে জুলাইয়ের একাধিক হত্যা মামলাও, যদিও পরিবারের অভিযোগ ষড়যন্ত্র করে দেয়া হয়েছে এসব মামলা। সাকিবুর রহমান, RTV, ঢাকা। রাতের টানা ভারী বৃষ্টিতে খাগড়াছড়িতে আকস্মিক বন্যা ও জলাবদ্ধতা দেখা দিয়েছে। চেঙ্গি ও মাইনি নদীর পানি বেড়ে তলিয়ে গেছে বিভিন্ন নিম্নাঞ্চল। পানিবন্দী হয়ে পড়েছেন বহু পরিবার। শুক্রবার দিবাগত রাত থেকে ভোর পর্যন্ত কয়েক ঘন্টার ভারী বৃষ্টিতে খাগড়াছড়ি ও দীঘিনালা সহ জেলার বিভিন্ন এলাকায় পাহাড়ি ঢল নামে। এ সময় দীঘিনালা আবহাওয়া পর্যবেক্ষণাগারের তথ্য অনুযায়ী 24 ঘন্টায় সেখানে 103 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। স্থানীয়দের দাবি, কয়েক বছরের মধ্যে এমন আকস্মিক বন্যা তারা দেখেননি। পানিটা ওঠার পরে এখন মনে করেন যে প্রায় 400-500 পরিবার এই দিকটা আমরা ক্ষতিগ্রস্ত হিসেবে আছি। জিনিসপত্র পানির মধ্যে ডুবে গেছে। আমরা আশ্রকান্ডে আসি গেছি, কোনো কিছু নিয়ে আসতে পারিনি। বাংলাদেশ সহ 75টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা দেওয়া স্থগিত রাখার সিদ্ধান্তকে বাতিল করল যুক্তরাষ্ট্রের এক বিচারক। এছাড়া এই নীতি পররাষ্ট্রমন্ত্রীর আইনগত ক্ষমতার সীমা অতিক্রম করেছে বলেও মন্তব্য করেছেন ম্যানহাটনের মার্কিন জেলা আদালতের বিচারক জেনেট ভার্গাস। গেল জানুয়ারিতে কার্যকর হওয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই স্থগিতাদেশের আওতায় লাতিন আমেরিকার ব্রাজিল, কলম্বিয়া ও উরুগুয়ের মতো দেশ রয়েছে। এছাড়া দক্ষিণ এশিয়ার বাংলাদেশ ও পাকিস্তান, বলকান অঞ্চলের বসনিয়া ও আলবেনিয়ার মতো দেশ রয়েছে। এমনকি আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও ক্যারিবীয় অঞ্চলের আরও অনেক দেশের নাগরিকরাও রয়েছেন এই তালিকায়। ভেস্তে গেল যুক্তরাষ্ট্র ও কানাডার উচ্চ পর্যায়ের বাণিজ্য আলোচনা। সমঝোতা না হওয়ায় কানাডার $2000 কোটি পণ্যে 50% শুল্ক আরোপ করেছে ওয়াশিংটন। জবাবে পাল্টা ব্যবস্থার ঘোষণা দিয়ে সমপরিমাণ মার্কিন পণ্যে অতিরিক্ত শুল্ক বসানোর নির্দেশ দিয়েছেন কানাডীয় প্রধানমন্ত্রী মার্ক কার্নি। শেষ মুহূর্তের শর্ত বদলকে অন্যায্য আখ্যা দিয়ে প্রতিনিধি দলকে অটোয়ায় ফেরার নির্দেশ দেন তিনি। বিস্তারিত আজহার স্বপ্নিলের রিপোর্টে। ওয়াশিংটনে টানা 3 দিন ধরে বৈঠকে ছিলেন দুই দেশের উচ্চপদস্থ প্রতিনিধিরা। আশা ছিল বড় কোনো সমঝোতার, কিন্তু শেষ মুহূর্তে মার্কিন প্রস্তাবে নতুন কিছু পরিবর্তন আনা হয়। এতেই বিগড়ে যায় হিসাব। কড়া প্রতিক্রিয়া জানিয়ে আলোচনা স্থগিত করেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। তিনি জানান, ওয়াশিংটনের নতুন দাবিগুলো একেবারেই অন্যায্য ও অযৌক্তিক। এর পরপরই মার্কিন পণ্যের উপর সমপরিমাণ পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেয় অটোয়া। ডলারের বিপরীতে ডলারে শুল্ক বসানোর নীতি স্পষ্ট করেন কার্নি। তিনি জানান, বাইরের কোনো দেশের কাছে কানাডার অর্থনৈতিক ভবিষ্যৎ বিকিয়ে দেয়া হবে না। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত দেশীয় শিল্প ও শ্রমিকদের সহায়তায় নতুন তহবিলের ঘোষণা দেন তিনি।
অন্যদিকে এই ব্যর্থতার দায় কানাডার উপরে চাপিয়েছে হোয়াইট হাউস। মার্কিন প্রতিনিধিদের দাবি, চুক্তি চূড়ান্ত হওয়ার শেষ মুহূর্তে অটোয়ার নতুন দাবি ও আগের প্রতিশ্রুতি থেকে সরে আসায় ভেস্তে গেছে এই সমঝোতা। নতুন এই শুল্কে সরাসরি ধাক্কা পড়বে ইলেকট্রনিক্স, শিল্প যন্ত্রপাতি, দুগ্ধজাত পণ্য, ওয়াইন ও হকি সরঞ্জামের উপর। ইস্পাত, অ্যালুমিনিয়াম, গাড়ি ও কাঠ খাতে আগে থেকেই মার্কিন শুল্ক বহাল রয়েছে। এবার নতুন 50% শুল্ক যুক্ত হওয়ায় হাজার হাজার রপ্তানিকারক প্রতিষ্ঠান মার্কিন বাজার থেকে ছিটকে পড়ার শঙ্কায় রয়েছে। বাণিজ্য বিশ্লেষকরা বলছেন, দুই পরাশক্তির এমন উত্তেজনায় দুই দেশের উৎপাদন খরচ ও পণ্যের দাম লাগামহীনভাবে বাড়বে, যা চূড়ান্ত মাশুল গুনতে হবে সাধারণ ভোক্তাদের। দীর্ঘদিনের মুক্ত বাণিজ্য চুক্তিতে এমন বড় ফাটল দুই দেশের অর্থনীতির জন্যই চরম হুমকি। অনড় অবস্থান থেকে সরে এসে দ্রুত কূটনৈতিক সমাধানে না পৌঁছালে পুরো অঞ্চলের অর্থনীতি এক চরম অনিশ্চয়তায় পড়বে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। আজহার স্বপ্নীল, RTV। আর টিভির সংবাদ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।